এই গল্পগুলো কি পুরোপুরি নিজের ব্যক্তি জীবনের বোধ থেকে? পার্সোনাল জায়গা থেকে এসে আমি আমার অডিয়েন্সকে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিতে চাই। ফাইনালি যখন আমি সাবার স্ক্রিপ্টটা লিখলাম তখন আমি ফিল করলাম যে না, দিস ইজ দ্য মুভি দ্যাট আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু মেক। ওকে, দিস ইজ ওয়াই আই কেম ব্যাক টু বাংলাদেশ। দিস ইজ দ্য কাইন্ড অফ স্টোরিজ দ্যাট আই ওয়ান্ট টু টেল। সাবা ইউনিভার্সাল অ্যাপিল ছিল, মা মেয়ের গল্প, একটা লাইফ অ্যান্ড ডেথ অ্যাট স্টেক। সো এটা খুবই রিলেটেবল, ইউনিভার্সালি বাংলাদেশে ইমোশনালি সবাই রেসপন্ড করছে। নারীদের গল্পটাই কেন বেছে নিলেন? ম্যাক্সিমাম সময় ফিমেল ডমিনেটেড মেইন ক্যারেক্টার্স, আর ফিচার ফিল্মের ক্ষেত্রেও তাই। আই লাইক দ্যাট কাইন্ড অফ স্টোরি। নেক্সট দুটো ফিল্মই আমার নারী প্রধান গল্প, কিন্তু আমার যে নেক্সট ছবিটা যেটা আমি এখন কাজ করছি, যে বেবি মুন, ওটা ফিমেল আর মেল ক্যারেক্টার দুটোই আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই যে আপনি ফিল্ম মেকার হবেন, এই ভাবনাটা প্রথম মানে কবে আপনার মাথায় এসেছে? 11-12 আমার বয়স যখন, তখন থেকে আমারও ছবি করার ইচ্ছা যে আমি ডিরেক্টর হব। যেহেতু দেশের বাইরে বেড়ে ওঠা, বাংলাদেশের মানুষের যে জীবনবোধ, যে পার্সপেক্টিভ, যে ভাবনা, জীবনের যে ক্রাইসিস গুলো, এই গল্পগুলো বলতে আপনার কি কোনো প্রবলেম হয় না? আমি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, ট্রু, কিন্তু আমি সবসময় বাংলাদেশি কমিউনিটির সাথে খুবই ইনভলভ ছিলাম। আমরা যখন কোনো গল্প বলি তখন আমাদের ট্রেনিং হচ্ছে গিয়ে এটা কি কেভম্যান দেখে বুঝতে পারবে না। অনেক বড় বড় নভেলিস্টও আছেন যারা হলিউডে গিয়ে স্ক্রিন প্লে ভালো লিখতে পারেন। কোন পরিচয়টাকে আমি এগিয়ে রাখবো, রাইটার আর ডিরেক্টর? ডিরেক্টর ফর শিওর। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটের। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে যিনি রয়েছেন দর্শক, আমার মনে হয় একটু মানে যেটাকে বলে যে অনেক বেশি প্রমোশন বা অনেক বেশি প্রচারণা, এই ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকতেই বোধহয় তিনি পছন্দ করেন। না হলে ক্যারিয়ারের এত লম্বা সময়ে এত পরে এসে কেন সিনেমা বানালেন, এবং ইন্টারভিউগুলোতেও কিন্তু খুব বেছে বেছে যাচ্ছেন, সেই বিষয়গুলো লক্ষণীয়। যদিও যেহেতু নায়িকা মেহজাবিন চৌধুরী, তার সঙ্গে তো তাকে দেখাই গেছে বিভিন্ন প্রচারণায়, কিন্তু ক্যারিয়ারটা এখান থেকে শুরু হয়নি। তার জীবনের এক একটা সময় তিনি এক এক জায়গায় কাটিয়েছেন। আবুধাবিতে একটা লম্বা সময়, বাংলাদেশে বেশ কয়েকটা বছর, সেটা খুবই ছোটবেলার কথা। আবার একটা লম্বা সময় কাটিয়েছেন আমেরিকাতে। এই যে বিভিন্ন রকমের জ্ঞান তিনি অর্জন করেছেন, সেটা মানুষের থেকে হোক, প্রকৃতি থেকে হোক, সামাজিক অবস্থা থেকে হোক, কিংবা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে হোক, সেইগুলোকে তিনি একত্র করে তারপর তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের সামনে সেটাকে প্রকাশ করছেন। তার সৃষ্টিশীলতার গল্প আজকে আমরা জানবো দর্শক। তিনি দারুণ লেখেন, তিনি একজন লেখক, একজন চিত্রনাট্যকার, একজন নির্মাতা। আমাদের সঙ্গে রয়েছেন মাকসুদ হোসেন। কেমন আছেন? বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং একই সাথে যেহেতু 22শে অক্টোবর ছিল জন্মদিন, আমি ঠিক জানি না যে খুব উদযাপন করে আপনি জন্মদিনটা পালন করেন কিনা, নাকি সাধারণত? আসলে জন্মদিন খুবই ক্লোজড, মানে আমার এরকম না যে খুবই এখন সেলিব্রেশন, যে একটা হিউজ পার্টি অর এনিথিং। ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, ক্লোজ কিছু ফ্রেন্ডসদের সাথে, লাভ ওয়ানসদের সাথে, মানে লো কি, মানে বিশেষ করে আমার ছেলের সাথে আমি টাইম স্পেন্ড করতে চাই, আদ্রিয়ানের সাথে। সো হ্যাঁ, মানে ওই দিক থেকে জন্মদিন আসলে ফ্যামিলির জন্য আমার কাছে মনে হয় যে একটা আরেকটা রিজন টু স্পেন্ড সাম টাইম উইথ দ্য ফ্যামিলি। দ্যাটস গ্রেট। বয়সের কোঠায় আরেকটা সংখ্যা যুক্ত হলো, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। ডেফিনেটলি একদিক দিয়ে তো অনেকে বলে যে 40-এর পরে গিয়ে বা 50 হলে পরে মানুষের একটা অন্যরকম গাম্ভীর্য আসে। এতটা বড় আমি আপনাকে করতে চাই না, কিন্তু আপনি কি দিয়ে জানেন যে আমার বয়স 40-এর উপরে? সেটা আমি জানি না, আমি বলছি। বাট এই যে মেকিং করতে গিয়ে বা একটা লম্বা সময়, মানে এই পরিক্রমার মধ্য দিয়ে যেতে গেলে পরে সেখানে তো অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তো আপনি সবসময় বলেন যে আপনি জীবনের গল্প বলেন, এই গল্পগুলো কি পুরোপুরি নিজের ব্যক্তি জীবনের বোধ থেকে, নাকি পারিপার্শ্বিকতা, মানুষের জীবন থেকে, কোনটা? আসলে আমি যখন কোনো সিনেমার কথা চিন্তা করি, মানে আই হ্যাভ বিন মেকিং ফিল্মস ফর মোর দেন 25 ইয়ার্স। শর্ট ফিল্মস থেকে আমি শুরু করেছি আবুধাবিতে, আমি অনেক জায়গায় বলেছি গল্প। সো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে ছবিটা শুরু হয় কোনো একটা পার্সোনাল জায়গা থেকে, যেটা মনে করেন যে আমি ওটাকে বলি আমার ব্লু ওয়ার্ল্ড। যে কেন আমি ছবিটা বানাতে চাই, আমি এই ছবিটাতে কি ইউনিক কিছু আনতে পারবো, সেটা শর্ট ফিল্ম হোক, ফিচার ফিল্ম হোক। আর আরেকটা আমি চিন্তা করি যে ইয়েলো ওয়ার্ল্ড, সেটা হচ্ছে কি যে অডিয়েন্স কেন এই ছবিটা দেখবে, তারা কি ইমোশনাল এক্সপিরিয়েন্স পাবে, কারণ তারা হয়তো আমার পার্সোনাল স্টোরিটা জানে না, বা তারা হয়তো ওটার সাথে ওভাবে রিলেট করতে পারছে না। সো অডিয়েন্সেরও একটা রিজন লাগবে ছবিটা দেখার জন্য। সো এই দুটো ওয়ার্ল্ড যখন ইন্টারসেক্ট করে, যে আপনার ব্লু আর ইয়েলো যখন ইন্টারসেক্ট করে, ভেন ডায়াগ্রাম, রাইট? ভেন ডায়াগ্রামে আপনার
হচ্ছে গিয়ে যে গ্রিন একটা যে ওয়ার্ল্ড, যে ইন্টারসেকশনের যে ওয়ার্ল্ডটা, ওখানে আমার আইডিয়ালি আমার ছবিগুলো ওখানে থাকলে আই ফিল গুড অ্যাবাউট ইট। সো আমার সবসময় প্রচেষ্টা হচ্ছে কি ওটা, যে পার্সোনাল জায়গা থেকে এসে আমি আমার অডিয়েন্সকে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিতে চাই। আমার এখানে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে 25 বছরের একটা জার্নি, সে আবুধাবি থেকে আপনি ফিল্ম মেকিং বা সেটা শর্ট ফিল্ম হোক আপনি শুরু করেছেন, তাহলে এত লম্বা সময় আপনি কেন নিলেন? এবং মাঝে কিন্তু এটাও জানি যে স্টুডেন্ট অস্কারে আপনার শর্ট ফিল্মও গেছিল। সো এই লম্বা সময়টা নেয়ার কি কারণ? এটা আসলে আমি নিজেও বলতে পারি না। আমার মনে হয় যে সব মানুষ একটা সার্টেন টাইমে গ্রো করে, যে নেক্সট স্টেজে যায়। তো আমার জন্য এটা ছিল 2016, যখন আদ্রিয়ান ওয়াজ বর্ন। আপনার সন্তানের কথা আমার বলছেন? ছেলে, হ্যাঁ। আমার একটাই ছেলে, সে 9.5 years old। আচ্ছা, ওকে। সো তখন আমি মানে আমি ছবি বানাতে যাচ্ছি অনেকদিন ধরেই, কিন্তু তখন আসলে আই বিকেম ভেরি ফোকাসড। এর আগে আমার মনে হয় আমার নিজের পার্সোনালি ফোকাসে কোনো প্রবলেম ছিল, বা যে ধরনের গল্প আমি বলতে যাচ্ছি ওই ধরনের গল্প আমি লিখতে পারছি না, হয়তো আমার লাইফ এক্সপিরিয়েন্স এনাফ ছিল না। কিন্তু আমি অনেক কিছু লিখছিলাম, আমি অনেক কিছু ডেভেলপ করছিলাম, সবসময় কোনো না কোনো ছবিতে কাজ করছিলাম, যে এই ছবিটা করব, হয়তো এই আগামী বছরে শ্যুট করব। কোনো না কোনো কারণে হচ্ছিল না, সেটা ফাইন্যান্সিং হোক বা দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ডিফারেন্সেস হোক। সো ফাইনালি যখন আমি সাবার স্ক্রিপ্টটা লিখলাম, তখন আমি ফিল করলাম যে না, দিস ইজ দ্য মুভি দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক। ওকে। This is why I came back to Bangladesh. This is the kind of stories that I want to tell. So তখন আমার জন্য মুভ করা খুব, মানে তখন অলমোস্ট ম্যাজিকলি সবকিছু ওপেন হয়ে গেল। So that was very unique and unique experience. A very unique নারীদের experience. গল্পটাই কেন বেছে নিলেন? আমি জানি না আসলে কোনো একটা রিজনে, এটা হয়তো কোনো থেরাপিস্ট বেটার বলতে পারবে। I tend to মানে be attracted to more আপনার যেটা নারী ডমিনেটেড গল্প, আচ্ছা। স্টোরিজ। সো মানে আমার শর্ট ফিল্মসেও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় ফিমেল ডমিনেটেড মেইন ক্যারেক্টার্স, আর ফিচার ফিল্মের ক্ষেত্রেও তাই। আমি ওভাবে আসলে চিন্তা করি না যে কেন, কিন্তু হ্যাঁ, দ্যাট হ্যাজ বিন দ্য কেস। সো আই লাইক দ্যাট কাইন্ড অফ স্টোরি। তাহলে নেক্সট যে ফিল্ম হবে সেখানেও কি কোনো নারী প্রধান গল্প হবে? জি, নেক্সট ফিল্মও আমার, নেক্সট দুটো ফিল্মই আমার যেটা স্ক্রিপ্ট লেখা, দুটোই আপনার নারী প্রধান গল্প। আচ্ছা, তাহলে তার পরবর্তী আপনার যেহেতু অনেকগুলো স্ক্রিপ্ট জমা আছে, আরেকটা ইন্টারভিউ নেবার সুযোগ হয়েছে আমার আপনার, সেখানে আপনি বলেছেন যে কোভিডের টাইমটাতে আপনি অনেক স্ক্রিপ্ট লিখেছেন, অনেক লেখালেখি করেছেন। পরবর্তী গল্প বা থার্ড যে গল্প বা ফোর্থ যে গল্প, সেখানে কি আমরা অন্য কোনো কিছু দেখতে পাবো কিনা? না, মানে গল্পগুলো প্রত্যেকটাই ইউনিক, কিন্তু যতগুলো স্ক্রিপ্ট লেখা আছে তার মধ্যে মেজরিটি আসলে ফিমেল ক্যারেক্টার মেইন। কিন্তু আমার যে নেক্সট ছবিটা যেটা আমি এখন কাজ করছি, যেটার উপরে গত আসলে 1.5 বছর ধরে কাজ করছি, বেবি মুন, ওটা ফিমেল পার্সপেক্টিভ থেকে স্টোরি হলেও আসলে বলা যায় যে মানে ফিমেল আর মেল ক্যারেক্টার দুটোই আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে। যেটা আসলে সাবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবা আসলে খুবই সাবা ফোকাস, সাবা ওরিয়েন্টেড একটা গল্প, কিন্তু বেবি মুনে দেখা যাচ্ছে দুজনেরই আসলে সমান পরিমাণ ভূমিকা, কিন্তু আমাদের পার্সপেক্টিভটা থাকবে ফিমেল পার্সপেক্টিভ। মানে আমরা ওই পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোনো গল্পের তো আসলে আপনার একটা পয়েন্ট অফ ভিউ লাগবে, অডিয়েন্স কার পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা দেখছে। সো ওই পয়েন্ট অফ ভিউটা আপনার ফিমেল পয়েন্ট অফ ভিউ। এবার একটু আপনার ব্যক্তি জীবনের বিভিন্ন সময়ের গল্প শুনবো, এক একটি দেশের গল্প। প্রথমে বাংলাদেশ থেকেই শুরু করি, একটু নেত্রকোনাতে যাব। নেত্রকোনায় কখনো যাওয়া হয়েছে? হ্যাঁ, আমার নেত্রকোনা আমার দাদা বাড়ি, নেত্রকোনা মোহনগঞ্জ, আমাদের গ্রামের নাম হচ্ছে কানুহারি। সো ছোট থাকতে অনেক বেশি যাওয়া হতো। যে সময়টা আপনি বাংলাদেশে ছিলেন? আমি বাংলাদেশে ছিলাম খুব অল্প সময়। আমার বয়স যখন 1 বছর বয়স থেকে আমি মনে হয় 4 বছর পর্যন্ত বাংলাদেশে ছিলাম, 3 বছরের মতো। আমার জন্ম হয়েছে আবুধাবিতে। জন্ম হয়েছে বাহরাইনে। আচ্ছা, জন্ম হয়েছে বাহরাইনে, তারপর আমি 1 বছর বয়সে বাংলাদেশ চলে আসি। তখন যাওয়া হতো কিনা আসলে তেমন একটা মনে নেই, কিন্তু আমরা যখন আবুধাবি থেকে আসতাম তখন অনেক যাওয়া হতো। আমরা ঈদ করতাম, অনেক গ্রামে যাওয়া হতো। সো তখনের অনেক মেমোরিজ মনে আছে গ্রামে যাওয়ার। আর বড় হয়ে তারপর দেখা গেছে দাদা দাদু আসলে ঢাকাতেই থাকেন, তখন কম যাওয়া হতো, কিন্তু তাও যাওয়া হতো। আর রিসেন্টলি আমার বাবার রিটায়ার করার পরে কয়েকবার যাওয়া হয়েছে। আমাদের একটা বাসা আছে ওখানে, সো
ওটা জাস্ট দেখতে যাওয়া বা একটা কখনো এমনটা মনে হয় না, মানে নেত্রকোনা তো খুবই অন্যরকম একটা জায়গা পুরো বাংলাদেশে। নেত্রকোনাতে হুমায়ুন আহমেদ স্যারের জন্ম, নির্মলেন্দু গুণের জন্ম, বারী সিদ্দিকীর কথা আমি বলতে পারি, আর অনেক গুণী মানুষেরা আছেন। সো ওইখানকার যে কালচার, ওখানকার যে কৃষ্টি, সেগুলো নিয়ে কিছু করার বা কোনো কিছু মেক করার কোনো ইচ্ছে আপনার আছে কিনা? আমি একটা গল্প লিখেছিলাম, কানোহারি নাম গল্পটার, ও বাহ, যেটা নেত্রকোনা বেস ছিল, হুম কিন্তু ওটা করা হয়নি। ওটা অনেক আগে লিখেছিলাম, একটা ক্রাইম থ্রিলার ছিল। হুম হুম কিন্তু হ্যাঁ, মানে নেত্রকোনা খুবই ইন্টারেস্টিং, যে আমাদের দেশের অনেক বড় বড় মানুষের আর্টিস্টরা, জন্ম সেখানে, মানে ক্রিয়েটিভ হিউম্যান মানুষ, বিইংস হ্যাঁ। নেত্রকোনাতে কোনো সময় ছিলেন। বা আমার বাবা আসলে অ্যাকচুয়ালি সেম হাই স্কুলে গিয়েছে ও আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যারের সাথে। স্যারের সাথে, মোহনগঞ্জ পাইলট হাই স্কুল আই থিঙ্ক, হুম হুম হুম। কিন্তু সিনিয়র ছিলেন। এবং ওই হাই স্কুলটা কিন্তু খুব বড় একটা Right. নাম করা স্কুল, যেখানে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষেরা পড়েছেন। রাইট, আমি একবার সুবীর নন্দী স্যারের সঙ্গে এবং সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে ওইখানে শো করতে গেছিলাম একটা, আচ্ছা। কত বছর পূর্তি আমার এই মুহূর্তে ঠিক মনে নেই। হুম হুম। যাই হোক, বাবার গল্প শুনবো। হ্যাঁ, সো আমার বাবা ছিলেন ওখানে। আমার বাবা খুবই ইন্টারেস্টিংলি ওখানে একটা কথা বলতেন। আমার বাবা খুবই ওপেন মাইন্ডেড, হি গ্রো আপ ইন দ্য ভিলেজ, কিন্তু খুবই ওপেন মাইন্ডেড, খুবই উদারমনা, তার চিন্তা ভাবনা অনেক ডিফারেন্ট। সো এমনি কথায় কথায় একবার বলছিল অনেকদিন পরে, মানে আমরা বড় হয়ে গেছি তখন, যে ওনাদের যে বাস্কেটবল টিচার ছিল বা ম্যাথ টিচার ছিলেন, ওনার সাথে বাস্কেটবল খেলতেন। উনি শিকাগো থেকে আসছিলেন, একটা মিশনারি কোনো আচ্ছা, টিচার ছিলেন, আমেরিকান হোয়াইট গাই। সো আমি চিন্তা করি যে মোহনগঞ্জে বসে এরকম একজন টিচার পাওয়া, যে শিকাগোর গল্প বলছে মাথা তাকে। নষ্ট, ভাবা যায় না। হ্যাঁ, সো মানে হ্যাঁ, এই ধরনের একটা মোহনগঞ্জ পাইলট স্কুলের একটা ব্যাপার স্যাপার ছিল আই গেস। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের হাওড় অঞ্চল। হুম সো আমার বাবা সবসময় বলেন যে দেখা যায় যে হাওড়ের সময় অনেক সময় পানির নিচে সব ক্ষেত থাকে, হুম তখন আমাদের কোনো চাষবাস হয় না। সো তখন মানুষজন দেখা যাচ্ছে নাটক করছে, গান গাচ্ছে, জারি সারি গান। সো কালচারালি ওই জায়গাটাই আপনার খুব ইউনিক আর কি। লোকজ, মানে লোকজ Right. গান বা লোকগাথা। রাইট, যেটাকে আমার বাবাও বলি, ছোট হ্যাঁ। থাকতে এই স্টেজে পারফর্ম করতেন। সো হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে এরকম আছে আর কি। একটা ব্যাপার জানতে চাই, আবুধাবিতে আবার চলে যাব। জি। ওই সময় যেহেতু ওখানে আপনার জন্ম, তারপর আপনি আবুধাবিতে আবার ফেরত গেলেন, এই যে আপনি ফিল্ম মেকার হবেন বা আপনি কন্টেন্ট বানাবেন, আপনি এই জগৎটা নিয়ে কাজ করবেন, এই ভাবনাটা প্রথম মানে কবে আপনার মাথায় এসেছিল, বা কাদের দ্বারা আপনি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন, মানে স্টার্টিংটা আমি জানতে চাই। রাইট, সো আবুধাবিতে কি, আমি আর আমার বড় ভাই, আমরা দু ভাই। আমার বড় ভাই আমার 5 বছর বড়। সো ও প্রচুর রিড করতো। ও লস অ্যাঞ্জেলেসে থাকে, জাকির নাম ওর। আচ্ছা আর প্রচুর সিনেমা দেখতো। যেহেতু ও আমার বড় ভাই, ও যা করতো আমি তাই করতাম। আচ্ছা, কারণ যে বড় আমাদের- নৌকা যেদিকে যায় ছোট হ্যাঁ, নৌকাও সেদিকেই তাই যায়। না? হ্যাঁ, সো আবুধাবিতে যে সুবিধা ছিল সেটা হচ্ছে কি, তখন ভিসিআর চলে আসছে। আমরা যখন ছিলাম, আমি যখন 4 বছর বয়স, তখন থেকে আমরা ভিসিআর এর সবকিছু দেখছি, হলিউড বলিউড, প্লাস থিয়েটার্স ছিল অনেক আবুধাবিতে, যে সিনেমা হলস, ওখানে আপনার হলিউড বলিউড সবকিছু দেখাতো। প্লাস আবুধাবির কালচারাল সেন্টার ছিল, যেটা খুবই রিচ ছিল, খুবই অর্গানাইজড, এখনো আছে। সেখানে আপনার ফরেন ফিল্মস দেখাতো প্রচুর। সো মনে করেন একটা রেট্রোস্পেক্টিভ হলো, সত্যজিৎ রায়ের উপর সব ছবি দেখাবে। আচ্ছা, বাহ। সো 1-1.5 মাস ধরে ওটা চলছে, সবাই যাচ্ছে ওখানে, আমরা যেতাম। তারপর বার্গম্যান, ফেলিনি, কুরোসাওয়া, সব ক্লাসিক্যাল যে ফিল্মস। সো আমাদের এই ধরনের একটা 360 একটা এডুকেশন ছিল সিনেমা। আমরা ছবি দেখতে পছন্দ করতাম। সো প্রথমে তো জাস্ট পছন্দের জায়গা থেকে, তারপর আমার ভাই কিভাবে কোন বই টই পড়ে সে ইন্টারেস্টেড হলো যে সে ডিরেক্ট করবে। Wow. So আমরা তখন জানি না যে ডিরেকশন কি, সত্যজিৎ রায়ের কোন বই পেয়েছে। আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের যে রেট্রোস্পেক্টিভটা হয়েছিল আবুধাবিতে, তখন আমি অনেক ছোট, তখন বয়স হয়তো 8-9 বা 7, আচ্ছা। 7-8। ওটা খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল, কারণ আমাদের বাঙালি যে কমিউনিটি সবাই যাচ্ছিল ওখানে। আচ্ছা, সো অনেকে যারা সিনেমা লাভার্স না, তারাও সত্যজিৎ রায় কি বানিয়েছে, সত্যজিৎ রায়ের উপর হচ্ছে টক্স হচ্ছে, ওগুলো দেখতে যেতেন। তো একটা মেলার মতো, একটা ফেস্টিভ একটা ব্যাপার স্যাপার ছিল। আর আবুধাবিতে অনেক কিছু হয় না। সো ওটার পরে সত্যজিৎ রায়ের বই পেলো, আমার যতটুকু মনে পড়ে। সো ওর ডিরেকশনে ইন্টারেস্টেড হয়েছিল। সো আমিও ওর সাথে সাথে ডিরেকশন করবো, এরকম আর কি ব্যাপারটা। তারপরে দেখা গেছে যে আরো ছবি দেখছি, আরো নতুন নতুন ছবি দেখছি। বাই 11-12 আমার বয়স যখন, তখন থেকে আমারও ছবি করার ইচ্ছা, ছবি করার ইচ্ছা, যে আমিও ডিরেক্টর হব। আর আমার অ্যাক্টর হওয়ার ইচ্ছা ছিল, মানে আমি তখন অ্যাক্টিং করতাম, মানে স্কুল প্লেজে অ্যান্ড অল। সো অ্যাক্টিং করতাম, কিন্তু মানে ওটা কখনো সিরিয়াস ছিল না।
সো তখন ডিরেকশন করব, এই করব, ওই করব। তারপর আস্তে আস্তে আমার ভাই আমেরিকা চলে গেল। আমার ভাই যখন গ্র্যাজুয়েশন করবে তখন আমার বাবা একটা ক্যামকর্ডার কিনলো, যে গ্র্যাজুয়েশন সেরেমনি মানে ফিল্মিং এর জন্য। আচ্ছা, সো ওইটার দায়িত্ব, আমার ভাই মিশিগানে পড়াশোনা করছিল, সো আমার দায়িত্ব হলো যে আমি গ্র্যাজুয়েশন সেরেমনি ভিডিও করব। সো ওইটা আমি করলাম। এখন ওই ভিডিওর পরে দেখা গেল যে ক্যামেরাটা পড়ে আছে বাহ। বাসায়, কারণ কিছু হচ্ছে না, ক্যামকর্ডার দিয়ে কি করবে তখন? সো ক্যামকর্ডার তখন পাওয়া যেত না, এখন তো ফোনে ফোনে সবাই সবকিছু করতে পারে। সো ওটা দিয়ে আমি শর্ট ফিল্ম বানানো শুরু করলাম, আচ্ছা, এমনি জাস্ট ফর ফান, যে আচ্ছা কিভাবে কি হয়। তখন কোনো এখন যে এডিটিং সফটওয়্যার এন্ড অল মানে তখন ছিল না তেমন, আর থাকলেও আমরা জানতাম না। আমার কেউ ফিল্মস বানাচ্ছিল না আমার আশেপাশে, আমি কাউকে চিনি না যারা ফিল্মস বানাচ্ছিল। সো তখন যেভাবে এডিট করতাম সেটা হচ্ছে গিয়ে যে শুট করতে করতে এডিট করে ফেলতাম। এরকম মনে করেন যে আমাদের এখন একটা সিন হচ্ছে এখানে, হ্যাঁ, সো আমি প্রথম কথাটা বলবো, তখন একটা মাস্টার শট হবে, হোয়াইট শট। হ্যাঁ, এখন আপনি হ্যাঁ বললেন, তখন আমি Close মানে cut ওখানেই ছিল। হ্যাঁ ক্লোজে চলে গেলাম, এডিট তখনই হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটু যখন সফিস্টিকেটেড হলাম তখন হচ্ছে গিয়ে যে দুইটা ভিসিআর নিব, একটাতে প্লে হবে আরেকটাতে রেকর্ড হবে। সো কয়েকটা টেপ রেকর্ড করা হয়েছে, এখন যতটুকু দরকার অতটুকু রেকর্ড করে তারপর আবার অন্য একটা মানে খুবই একটা আর্ডুয়াস একটা প্রসেস, কিন্তু ওগুলো করতে ভালো লাগতো। নতুন নতুন শিখছি, জানছি, মিউজিক ইউজ করতাম। সো মিউজিক দেখা যাচ্ছে যে প্লে করছি পিছন দিয়ে, কারণ আমার কোনো সফটওয়্যার নেই। তারপর যখন আস্তে আস্তে পার্ডুতে গেলাম, আমি আমেরিকায় গেলাম যখন পড়াশোনা করতে, আমি বিজনেসে পড়াশোনা করি, মার্কেটিং, রাইট। সো তখন আপনার আমাদের পার্ডুর একটা ফিল্ম ডিপার্টমেন্ট ছিল, ওদের অনেক ইকুইপমেন্ট ছিল। সো ওখানে আমি আস্তে আস্তে প্রথমে মনে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপর ফাইনাল কাট প্রো, অ্যাভিড এডিটিং করা শুরু করলাম, মানে নন লিনিয়ার সফটওয়্যার। আচ্ছা, সো তখন আস্তে মানে প্রত্যেকটা প্রজেক্টের সাথে ওখানে প্রচুর শর্ট ফিল্মস বানালাম। আমার খুবই ক্লোজ ফ্রেন্ড তামিম আব্দুল মাজেদ, যে সাবাতে একজন প্রডিউসার, তার সাথে ওখানে পরিচয় হলো আমার ফ্রেশম্যান ইয়ারে। সো সে আমাকে অনেক হেল্প করতো তখনও। সে আমার মেইনলি আমার অ্যাক্টর ছিল। আরে বাহ, সো আমার প্রচুর শর্ট ফিল্মে সে অ্যাক্টিং করেছে, দ্য রেকুয়েম, হাউ মাচ ডাজ লাইফ ওয়ে, র্যাগডল, অনেকগুলোতে করেছে। সো পার্ডুতে যত শর্ট ফিল্ম বানিয়েছি সবগুলোতেও অ্যাক্টিং করেছে। আর ও টেকনিক্যালি খুব সাউন্ড ছিল, সো আমাকে এডিটিং কিভাবে হবে ও আমাকে ওগুলো খুব গাইড করতো। সো ফাইনালি যখন আমি গ্র্যাজুয়েশন করব পার্ডু থেকে বিজনেসে, তখন আমার সাহস হচ্ছে যে আচ্ছা আমি তো অনেক শর্ট ফিল্মস বানালাম, তখন অলরেডি মনে হয় 10-12টা শর্ট ফিল্মস বানিয়ে ফেলেছি। তখন আমি আমার ড্রিম ফিল্ম স্কুল NYU, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MFA তে আমি অ্যাপ্লাই করতে চাই। সো আমি জানি যে এটা খুবই কম্পিটিটিভ, কারণ ওখানে সব বড় বড় ফিল্ম মেকাররা পড়াশোনা করেছেন, স্করসেজি বলে, অলিভার স্টোন, স্পাইক লি। সো তখন আমার দরকার হচ্ছে 30 মিনিটসের একটা শো রিল বলে, যে আমি আসলে কি করেছি। সো আমার কাছে মনে হয়েছে যে যেগুলো আমি বানিয়েছি ওগুলো একটাও স্ট্রং এনাফ না। আচ্ছা, সো আমি একটা 30 মিনিট একটা শর্ট ফিল্ম বানাতে চাই, যেটা আমি NYU তে সেন্ড করবো। সো আমি 2005-এর সামারে বাংলাদেশে আসবো, শুট করব, একটা ক্যামকর্ডার কিনলাম, একটা ল্যাপটপ কিনলাম, ততদিন আমি নন লিনিয়ার এডিটিং পারি। সো আমি একটা স্ক্রিপ্ট লিখেছি ভিক্টোরিয়া ডিসিকা স্টাইল, যেটা বাইসাইকেল থিফ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ওটা থেকে ইন্সপায়ার ছিল, যে রিয়েল অ্যাক্টরসকে দিয়ে আমি রিয়েল লোকেশনে শুট করবো। ওকে। সো আমি একটা স্ক্রিপ্টও লিখলাম আমার বাবার জীবন নিয়ে। তারপর আমি ঢাকার বস্তিতে শুট করবো। সো আমি বস্তিতে আসলাম, আমার কোনো ক্রু টু কিছু নাই, আমি নিজেই শুট করব, নিজেই এডিট করব। সো আমার এক রিলেটিভ আমাকে হেল্প করছিলেন, যিনি ঢাকায় কত সালের কথা বলছেন? এটা 2005। আরে বাবা, ওকে। সো রিলেটিভ হেল্প করছেন আমাকে, সো সে আমাকে নিয়ে যাচ্ছেন, আমি তো ঢাকাতে ওনাকে চিনি না তখন। সো আমি যখন ওই বস্তিতে যাই, যে আমি নন অ্যাক্টরসদের সাথে শুট করব, তখন দেখা গেছে যে আমার দরকার হচ্ছে কি একটা বাবা ছেলে। সো পুরুষরা সবাই কাজে চলে যাচ্ছে, এবং অনেক মহিলারাও কাজে চলে যাচ্ছে যারা গার্মেন্টসে কাজ করেন। যেই মহিলারা আছেন তারা হচ্ছে কি মূলত তাদের অলরেডি হ্যাভ কিডস, তারা হয়তো রান্না বান্না করছেন। সো ওনাদের সাথেই আমি আছি। তো আমার যাদের দরকার তারা কেউ নাই। সো আমি বলতেছি আমি তো স্ক্রিপ্ট লিখছি, এখন বাবা ছেলের গল্প, তাহলে কি হবে? সো আমি ওনাদের সাথে এমনি কথা বলা শুরু করি ওনাদেরকে জানার জন্য। আমার কাছে মানুষকে জানতে ভালো লাগে। আমার এখন কিউরিওসিটি হ্যাঁ, রাইট। সো তখন মানুষকে আমার জানতে ভালো লাগে। সো আমি ওদের সাথে কথা বলতে বলতে তখন আমার কাছে মনে হলো যে আমি ওনাদের গল্পটা কেন বলি না। সো আমি তখন ওনাদের গল্পটা বলার চিন্তা শুরু করলাম। সো ওটা থেকেই 3 বিউটিজ হয়েছে আলটিমেটলি।
which is basically a story of তিনটা মেয়ে যারা একই বস্তিতে থাকে ঢাকার, কিন্তু তারা একজন আরেকজনকে চেনে না। সো প্রথম মেয়েটা লাভলি, তার বয়স 7, তার বাবা রিক্সা চালক, তার ছোট দুটো বোন আছে, সে স্কুলে যায় না, সে তার বোনদের টেক কেয়ার করে আর মাকে হেল্প করে। আচ্ছা। সেকেন্ড মেয়েটার বয়স হচ্ছে গিয়ে 14, সে জুলি, সে গার্মেন্টসে কাজ করে। সো সে সারাক্ষণ ওই আমরা যা জানি তখনকার সময় অ্যাটলিস্ট 10-12 আওয়ার্স কাজ করে, সপ্তাহে 6-7 দিন। সো তার বিয়ে ঠিক হয়েছে নেক্সট ডোর নেইবারের ছেলের সাথে, সে তার সেকেন্ড ওয়াইফ হবে। ও মাই গড। সো এটা হচ্ছে গিয়ে জুলির গল্প। আর থার্ড যে মেয়েটা রুবা, সে 16 বছর বয়স, সে গার্মেন্টসে কাজ করতো, আমরা তাকে পাই হচ্ছে গিয়ে সে যখন বিয়ে করছে, গায়ে হলুদে আমরা তাকে পাই, তার গায়ে হলুদ হচ্ছে। মানে একদম সবকিছু তৈরি ছিল না, তৈরি ছিল না, এটা আমি চিন্তা করেছি যে আমি এই প্যাটার্নটা দেখাতে যাচ্ছি, এই প্যাটার্নটাতে আমি আসছি। তো আমি সিক করেছি ওদেরকে যে কার বিয়ে হচ্ছে, কার কি হচ্ছে। সো ওই মেয়েটার বিয়ে হচ্ছে, এখন ওই মেয়েটার বিয়ে হচ্ছে একজনের সাথে। সো বিয়েতে অনেক ড্রামা হচ্ছে, বিয়েতে মারামারি হচ্ছে, হ্যাঁ যা হয় আর কি আমাদের অনেক বিয়েতে, কথাবার্তা কাটাকাটি হচ্ছে। সো ওগুলো আমরা সব ধরেছি, গান হচ্ছে, হ্যাঁ, তারপর ফাইনালি বিয়ে হয়। সো আমার ফুল প্রেমিস ছিল হচ্ছে গিয়ে, যদি এই যে থার্ড মেয়েটা রুবার, তার যদি একটা মেয়ে সন্তান হয়, তাহলে সে কি আবার এই সাইকেলে পড়ে যাবে? ওয়াও। হ্যাঁ, সো এটা আমার ছিল যে তারা আসলে কানেক্টেড না, কিন্তু তারা অদৃশ্যের হাত দিয়ে কানেক্টেড, সামহাউ কানেক্টেড। মানে ইংলিশে আমাদের কমেন্ট্রি ছিল যে কানেক্টেড বাই দ্য ইনভিজিবল হ্যান্ড অফ ফেট, শুনলে হাসি লাগে। সো আর শেষে ওই বাবাটা ফেরত আসে, প্রথম বাবা লিটন তার নাম ছিল, এবং সে তার স্বপ্ন হচ্ছে কি লাভলিকে সে ডাক্তার বানাবে। সো ওভাবে আমরা শেষ করি থ্রি বিউটিজ, যে এই বাবার স্বপ্ন কি পূরণ হবে নাকি সে আবার এই সাইকেলেই পড়ে যাবে। সো এটা 26 মিনিটের একটা ডকুমেন্টারি ছিল। দারুণ। আমার এখানে আমার অনেকগুলো প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে যেহেতু দেশের বাইরে বেড়ে ওঠা, বাংলাদেশের মানুষের যে জীবনবোধ, যে পার্সপেক্টিভ, যে ভাবনা, জীবনের যে ক্রাইসিসগুলো, এবং আমি সাবাতে দেখেছি আপনি যেভাবে একটা মেয়ের গল্প আপনি মানে ফুটিয়ে তুলেছেন, তার মাকে নিয়ে তার যে জার্নিটা, আমি মানে শুধু আমি না, আমার মতো যারা আরো আছেন প্রত্যেকে তার জীবনের সাথে কানেক্ট করতে পেরেছে। সো এই গল্পগুলো বলতে আপনার কি কোনো প্রবলেম হয় না? মানে এটা আমার কিউরিওসিটি থেকে জানতে চাওয়া, কারণ যেহেতু ওখানে আপনার বেড়ে ওঠা, সো এই কালচারটার সাথে এভাবে জড়িয়ে যাওয়া খুবই সহজ এবং বোধগম্য স্ক্রিপ্ট লেখা, ভাষার ব্যবহার, এটা কিভাবে সম্ভব? ফার্স্ট অফ অল আসলে তো আমি তো বাংলাদেশি, আমি দেশের বাইরে বড় হয়েছি, আমি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, ট্রু, কিন্তু আমি সবসময় বাংলাদেশি কমিউনিটির সাথে খুবই ইনভলভ ছিলাম। আবুধাবি থাকতে আমি কালচারালি খুবই বাংলাদেশি কালচারের সাথে, যে কালচারাল যে অনুষ্ঠানগুলো সবকিছুর সাথে আমি আসলে খুবই ইনভলভ ছিলাম। আমি পারফর্ম করতাম, আমি উপস্থাপনাও করতাম, আমি প্রচুর হোস্ট করতাম জি আবুধাবিতে। সো আমি কবিতা আবৃত্তি করতাম, গানটা গেতাম না অবশ্য, গানটা শেখা হয়নি। সো যাই হোক, এনিওয়েজ, সো ওইটার সাথে ছিলাম এক। আরেকটা হচ্ছে যে আমার বাবা মা বাংলাদেশি, আর আমাদের প্রচুর বাংলাদেশে আসা হতো। সো আবুধাবিতে কি হয় যে আপনার সামার ভ্যাকেশন থাকে একটা, কারণ এত গরম হয়ে যায়, গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে যে সামারে 2 মাস কতদিন জানি হলিডে দিতেই হবে। ও মাই গড। আবার উইন্টারে আপনার 15 দিনের মতো একটা হলিডে থাকতো। সো আমরা 2 মাসের একটা দীর্ঘ সময় আমরা বাংলাদেশে কাটাতাম। ওকে। সো তখন আমি বাংলাদেশ সম্পর্কে জানতাম, বাংলাদেশে ঘোরাঘুরি করতাম, আমার আত্মীয় স্বজন আছে এখানে, এটা একটা। আর আরেকটা হচ্ছে কি যে গল্পের জায়গা থেকে আমার কাছে লাগে যে আমি যখন বাংলাদেশে কাজ করি, অনেকে এরকম সাবার সময় হয়েছে এরকম যে আমাকে একজন এসে বললো, হয়তো আমার আর্টিস্ট বা কেউ, যে এটা বাংলাদেশি ইমোশন না। আমি তো বাংলাদেশি ইমোশন, আমেরিকান ইমোশন, আমি কোনো দেশের ইমোশন চিন্তা করতেছি না, আমি ইউনিভার্সাল হিউম্যান ইমোশনের কথা ভাবতেছি। ওকে। আমরা যখন কোনো গল্প বলি তখন আমাদের ট্রেনিং হচ্ছে গিয়ে এটা কি কেভম্যান দেখে বুঝতে পারবে নাকি, কারণ আপনার কোর ইমোশন তো সবার একই। কারো বাবার সাথে কিছু হচ্ছে, কারো মায়ের সাথে কিছু হচ্ছে, এটা তো আসলে কোনো আমেরিকান, বাংলাদেশি, ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, অস্ট্রেলিয়ান, এটা তো ডিফারেন্ট কোনো কিছু না। বাবা মা তো বাবা মা। হ্যাঁ, পারিপার্শ্বিক জিনিসপত্র একটু 19-20 হতে পারে, হ্যাঁ, ওরা যেখানে বসে গল্প করবে আমরা হয়তো ওখানে বসে করব না, আমাদের বাসাটা দেখতে যেরকম হবে ওরকম, ওগুলো বাহ্যিক। কিন্তু মানে ভেরি কোর ইমোশন যেটা, ওটাতে যদি কেউ ফোকাস করে, ওগুলো আসলে আমরা চাই ইউনিভার্সাল ইমোশনস। যে স্টেক কি, হোয়াট ইজ অ্যাট স্টেক,
এগুলো খুব বেসিক জিনিসপত্র। আমার কাছে লাগে যে অনেকেই বাংলাদেশে এগুলো নিয়ে চিন্তা করে না, বা চিন্তা করলে পরে এক্সিকিউট করতে পারে না। আবার আপনি তো এটাও একটা ব্যাপার যে শুধুমাত্র সাবা তো আপনি বাংলাদেশের মানুষের জন্য বানিয়েছেন এমনটা না, দেশের বাইরে নানান রকম ফেস্টিভ্যালে সেটা গেছে, সামনে আরও যাবে, সেই প্ল্যানিংও আপনাদের রয়েছে। তো সেই জায়গা থেকে তো আপনি যেটা ইউনিভার্সালের কথা বলছেন সেটা আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। না আসলে সাবা, আমি আমাকে যদি কেউ আস্ক করে যে সাবার অডিয়েন্স কার কথা আমি চিন্তা করেছি, বা আমি যে কোনো ফিল্ম যখন বানাই তখন আমি অডিয়েন্স কার কথা চিন্তা করি, আসলে আমি আমার কথা চিন্তা করি, আমি কি এই ছবিটা দেখতে চাই কিনা। কারণ আমার কাছে লাগে, এবং অনেক বড় ফিল্ম মেকাররা এটা বলেন, কেউ আসলে বলতে পারে না যে অডিয়েন্সের কাছে কি ভালো লাগে। এটা হলিউডে একটা খুব ফেমাস কথা আছে, সেটা হচ্ছে কি যে নোবডি নোজ এনিথিং। তাহলে তো আসলে কারো সিনেমা ফ্লপ করতো না। স্টিভেন স্পিলবার্গ এত সাকসেসফুল ফিল্ম মেকার, তার সিনেমা কেন রিলেট করতে পারে না কিছু কিছু সিনেমার সাথে? কিছু কিছু সিনেমা খুব রিলেট করতে পারছে। সো আপনার যদি ছবি ভালো, মানে ফিল্ম যদি আপনি ভালোবাসেন, এবং আপনি যদি একজন আর্ডেন্ট ফিল্ম লাভার হন, আপনি যদি ছবিটা দেখতে চান যে এই ছবিটা আমি কোনোদিন দেখিনি বা এটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে মনে হয় যে তখন আপনার মতো আরো অডিয়েন্স থাকবে। সো আপনার কাছে কি ভালো লাগে আপনি এটা বলতে পারেন যে আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে না, কিন্তু চিন্তা করা যে একটা ইনভিজিবল অডিয়েন্স, যে ওর কাছে এটা ভালো লাগবে না, ওটা আমার কাছে মনে হয় যে এটা খুবই স্লিপারি স্লোপ এবং ডেঞ্জারাস ওটা। সো আমি ওটা অ্যাভয়েড করি। তো এখন এই সাবা ইউনিভার্সাল অ্যাপিল ছিল, মা মেয়ের গল্প, একটা লাইফ অ্যান্ড ডেথ অ্যাট স্টেক। সো এটা খুবই রিলেটেবল, ইউনিভার্সালি বাংলাদেশে ইমোশনালি সবাই রেসপন্ড করছে। নট নেসেসারিলি সব গল্প এরকম হবে, কিন্তু আমি আসলে চিন্তা করবো সবসময় যে আমি কি এই ছবিটা দেখবো নাকি, আমি কি এই ছবিটা বানাতে ইন্টারেস্টেড কিনা। সো আমি আমার ছবির অডিয়েন্স। সাবার মধ্যে তো ওখানে মা মেয়ের একটা চমৎকার ভালোবাসা, মানে স্নেহ, মায়া, মমতা, আবার এক ধরনের অন্তর্দ্বন্দ্ব ছিল। একই সাথে সাবার যে অন্য একটা আলাদা জগৎ আমরা দেখেছি যখন তিনি জব করছেন, সেখানে বন্ধুর সঙ্গে একটা মাকে বাঁচাতে গিয়ে একটা ছোট্ট দ্বন্দ্ব। সো এই অন্তর্দ্বন্দ্বগুলো নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে একটা থ্রিলার গল্পের কথা বলছিলেন, সম্ভবত সেটা নেত্রকোনার কথা। সো মানে থ্রিলার ধরনের গল্প আপনি কবে বানাবেন নেক্সট? আমি আসলে জনরাটা আপনাকে টানে কিনা? না, অবশ্যই টানে। একটা ছবি প্রপারলি বানাতে আসলে এত সময় লাগে, যদি আসলে আমি আমার হার্ট অ্যান্ড সোল ওটাতে দিতে চাই। আসলে সবই করা যায়, হয়তো আমি খুব অল্প সময়ের মধ্যে জিনিসটা করতে পারবো, কিন্তু আমি ওভাবে আসলে ছবি বানাতে চাই না। আমি চাই তাহলে তো আমি অনেক কিছুই করতে পারি। আমি ব্যবসা করতে পারি, আমি আমি মাস্টার্স করতে পারি, পিএইচডি করতে পারি। আমার সাবা বানাতে লেগেছে অলমোস্ট, মানে ফুল রিলিজ পর্যন্ত বাংলাদেশের অলমোস্ট 3.5-4 years। তো এই সময়ে কিন্তু আপনার পিএইচডি হয়ে যায়। তো আমি প্রফেসর হতে পারি, হ্যাঁ, আমি পড়াশোনায় ভালো, আমি হার্ভার্ড থেকে একটা পিএইচডি করি, এমআইটি থেকে পিএইচডি করি, অনেক কিছু করা যায়। তো আমি যে কারণে ছবি বানাই, যে আমি আসলে তো আমার হার্ট অ্যান্ড সোলকে আমি স্ক্রিনে প্রেজেন্ট করতে চাই, যে খুবই পার্সোনাল জায়গা থেকে, যেটা মানুষ রিলেট করতে পারছে, মানুষ এক্সিকিউশনটাও হচ্ছে। সো ওটা আসলে সময় লাগে, কারণ মানুষের যে ইনিশিয়াল আইডিয়াসগুলো, ওগুলো এত ভালো হয় না। সো ওই আইডিয়াসগুলোকে একটা রাইটিং প্রসেস বা একটা ডিরেক্টিং প্রসেস বা এডিটিং প্রসেস, আমি তিনটাকে একই রকম জিনিস মনে করি। এটা আয়রনিং এর মতো, আমরা যে কাপড় ইস্ত্রি করি না, যে কিছুটা করলাম, আবার একটু আগালাম, আবার পিছনের জায়গাটা করলাম, যে ক্রিজগুলো সব যেন মিশে যায়। সো ওইটা আসলে সময় লাগে। সো আমি থ্রিলারে যে আসতে চাই না তা না, কিন্তু আমি এখন আমি যেটাতে ইন্টারেস্টেড সেটা হচ্ছে গিয়ে আমি একটা ট্রিলজি বানাতে চাই, যে 3টা সিনেমা। সো সাবা ওটা ট্রিলজির ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট হবে বেবি মুন, আর থার্ড পার্ট হবে রায়াজ ওয়েডিং। ওকে। সো তিনটার মধ্যে যেটা সিমিলারিটি, সেটা হচ্ছে কি একটাই সিমিলারিটি, যে মা আর মেয়ের গল্প। আমরা কি তিনটাতেই মেহজাবিন চৌধুরীকে দেখব? এটা বলা যাচ্ছে না এখনো, মেবি নট, আমি জানি না, কিন্তু সময় আসলে আমরা জানাবো। কিন্তু জাস্ট যেটা থ্রু লাইন, সেটা হচ্ছে কি যে মা মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেয়েটা যখন ছোট ছিল। ওই অ্যাক্সিডেন্টের পরে মাটা হচ্ছে গিয়ে প্যারাপ্লিজিক। সো গল্পের যে মানে তিনটা গল্পের এখানে সিমিলারিটিজ এখানেই শেষ। আর এরপরে প্রত্যেকটা গল্প বিভিন্ন জিনিস নিয়ে ডিল করবে।
সো বেবি মুন হচ্ছে কি সেকেন্ড জিনিস, এটা Okay. সেকেন্ড পার্ট বলা যায় না আসলে, সেকেন্ড ইনস্টলমেন্ট অফ দ্য ট্রিলজি। আর রায়াজ ওয়েডিং হবে হলো গিয়ে থার্ড পার্ট। সো এই দুটো সিনেমা বানাতে কি আরো মানে 3 করে 6 বছর লেগে যাবে নাকি না এটা আরো দ্রুত আই হোপ হবে? নট, এভাবে বললে ভয় লাগে, কিন্তু হ্যাঁ যদি প্রপারলি বানাতে হয় তাহলে তো আসলে এরকম সময় হয়তো লাগে। একদম শেষের দিকে আছে, আমি একটু জানতেই চাই, যেহেতু এত চমৎকার একটি সিনেমা আপনি তৈরি করলেন সাবা, এত কথা হচ্ছে চারপাশে, অবশ্যই বিভিন্ন হাউস থেকে আপনার কাছে কল আসার কথা। হাউস বলতে হয়তো ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে বা অন্য কোনো প্রোডিউসার নক করতে পারে। সো এইরকম কোনো নক এসেছে কিনা বা কোনো কাজ করছেন কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার প্রতিদিনই কারো না কারোর সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবাই ইন্টারেস্টেড কাজ করতে। সাবাকে নিয়ে সাবার অনেক প্রশ্ন সবার, যে কিভাবে করলাম এই জিনিসটা, কিভাবে ওই মানে হয়তো কোনো পোস্ট প্রোডাকশন নিয়ে কোনো প্রশ্ন বা ডিরেকশন নিয়ে যে Okay. অ্যাক্টিংটা কিভাবে হ্যান্ডেল করলাম। হ্যাঁ কাজ করার অনেক অফার আছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য আসলে আমি এর আগে কাজ করিনি, সো কিন্তু আমি খুবই ইন্টারেস্টেড যে একটা ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথা হচ্ছিল, ইনফ্যাক্ট আমার মিটিং ছিল। আচ্ছা, সো আমি তাদেরকে বলছিলাম যে মানে তারা আমাকে জিজ্ঞেস করছে যে আপনি এখন কি করতে চান, আমরা আপনার সাথে কাজ করতে চাই। তাহলে সাবা যেহেতু আমার জন্য একটা লম্বা জার্নি ছিল, আমার ফার্স্ট ফিল্ম, আর একটু অন দ্য ডার্কার সাইড উইথ লাইটার টোনস ছিল, ট্রু। আমি এখন একটা লাইটার কোনো কিছু করতে চাই। সেখানে কি কোনো ডার্ক সাইড থাকবে? ডার্ক অবশ্যই টোন হ্যাঁ, থাকবে? যে লাইটের মানে ওভারঅল টোনটা লাইট, কিন্তু আমরা ডিল করছি আসলে ডার্ক সাবজেক্টস নিয়ে। ওকে। সো মানে এখন মানে ফ্লিপ করতে চাই আর কি জিনিসটাকে। সো ওইটাতে আমি ইন্টারেস্টেড। সো ওটা হতে পারে সিরিজ, কিন্তু যে কোনো কাজ আসলে সময় লাগে তো। সো এখন আমি কতটুকু সময় দিতে চাই ওটাতে, ওইটার এটা উপর একটা ভাববার বিষয়। ভাববার আমি একদম ইন্ট্রোডাকশনের শুরুতে বলছিলাম যে এই মানুষটি হয়তো প্রচারণার একটু পেছনে থাকতে চায়, কারণ ভুল না করলে প্রায় 16 বছর ধরে আপনি বাংলাদেশে আছেন, কিন্তু খুব একটা প্রচারণে আপনি আসেন না, কিন্তু অনেক বড় বড় বিজ্ঞাপন বানিয়েছেন, এর আগেও কন্টেন্ট বানিয়েছেন। এটা কেন? এটা কি ইচ্ছে করে নাকি এই সঙ্গ আপনি পছন্দ করেন না, সামনে আসতে চান না? না না না, আমার সামনে আসতে আসলে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিজ্ঞাপন নিয়ে আসলে সামনে আসার তেমন কিছু নাই। বিজ্ঞাপন আমি বা বানিয়েছি। আপনি কি সার্কেলটা মেনটেন করেন না? মিডিয়াতে একটা সার্কেল আছে, মানে একটা না বেশ কয়েকটা সার্কেল আছে। আমি খুব বেশি আড্ডা দিই না, আমার নিজের একটা সার্কেল আছে। সেটা মিডিয়া রিলেটেড? না মিডিয়া রিলেটেড না একেবারেই। সো আমি ওদের সাথে হ্যাং আউট করি কম বেশি, কিন্তু মিডিয়া রিলেটেড আমার আসলে খুব বেশি যে আড্ডা হয় তা না। এরকম না যে আমার অনেক ভালো বন্ধু আছে মিডিয়াতে, কিন্তু ওরকম মিডিয়া রিলেটেড আড্ডা তেমন একটা দেই না আমি। আর আমি একেবারেই অপোজ না। অনেক ডিরেক্টররা থাকে শাই, ক্যামেরা শাই। আমার ইন্টারভিউ দিতে খুবই ভালো লাগে, আমার কথা বলতে খুবই ভালো লাগে সিনেমা নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা সিনেমা নিয়ে হওয়া উচিত। আচ্ছা, যেরকম এখন সাবার জন্য হচ্ছে, আমি সাবার জন্য তো ইন্টারভিউ দিচ্ছি। আমি তো গত 1 বছর ধরে পৃথিবীর সব জায়গায়, সব বড় বড় ভ্যারাইটি বলেন, সব হলিউড রিপোর্টার বলেন, সব জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি, সেটা ভিডিও হোক বা ট্রেডিশনাল মিডিয়া হোক। কিন্তু আমি সিনেমার জন্য জিনিসটা মানে আমি 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 মানে অ্যাট মাই হার্ট আমি হলাম গিয়ে একজন ফিল্ম মেকার। সো আমি আসলে ফিল্মের জন্য করতে চাই জিনিসটা, আমি অন্য কিছুর জন্য জাস্ট আমার প্রমোশনের জন্য। নিজের গল্পে, নিজের লেখা গল্পে সিনেমা বানাবেন আপনি? অন্য কারো? নট নেসেসারিলি, কিন্তু গল্পটা ভালো হতে হবে, যে আমাকে গল্পটা দিবে। আমার আসলে অনেক সময় গিয়েছে মাঝখানে, আমি ওয়েট করছিলাম যে আমাকে কেউ স্ক্রিপ্ট দিবে। সো আমি অনেক স্ক্রিপ্ট রাইটারের সাথে কাজ করেছি, যে আমি গাইড করব, অন্য কেউ লিখবে। সো অনেক মানে আমি নাম বলতে চাই না, কিন্তু অনেক বড় বড় স্ক্রিপ্ট রাইটারের সাথে আমি কাজ করেছি। ও সবার লেখা পড়ে আমাকে আমি তো এর থেকে অনেক ভালো লিখতে পারবো। সো ফাইনালি তখনই আমি তাও লিখছিলাম, নিজেও লিখছিলাম, আমি অনেকদিন ধরেই লিখি স্ক্রিপ্ট। কারণ স্ক্রিন প্লে রাইটিং কিন্তু খুবই একটা ইউনিক ফর্ম। অনেক বড় বড় নভেলিস্টও আছেন, মনে করেন যারা নোবেল প্রাইজ উইনার্স, আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ফকনার, যারা হলিউডে গিয়ে স্ক্রিন প্লে ভালো লিখতে পারেন। কারণ স্ক্রিন প্লেটা তো আসলে ওটা তো একটা মানে লিখেই শেষ, ওটা তো আসলে একটা ভিজুয়াল মিডিয়াম। সো ওটা খুবই ইউনিক একটা জিনিস। সো ওটাতেই আসলে আপনাকে আয়ত্ত করতে হবে। সো ওটা একটা প্র্যাকটিসের ব্যাপার। সো এখন ফাইনালি 25 বছর ধরে লিখতে লিখতে আই ফিল কনফিডেন্ট অ্যাজ আ রাইটার। আমি নিজেকে কখনো রাইটার ভাবতাম না। সো এখন যদি কেউ আমাকে আমার থেকে বেটার কিছু দিতে পারে, অবশ্যই আমি কাজ করতে চাই। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই এম আ ডিরেক্টর। ওকে, কিন্তু এখন যেহেতু আমি পরিচয়টাকে আমি এগিয়ে রাখবো, রাইটার আর ডিরেক্টর? ডিরেক্টর ফর শিওর, মানে আমি ডিরেক্টর হতে চাই সবসময়। কিন্তু এখন যেটা হয়েছে যে যেহেতু আমি ভালো স্ক্রিপ্ট পাই না অন্য কারো কাছ থেকে, সো আমি লিখতে লিখতে আই হ্যাভ বিকাম আ রাইটার ডিরেক্টর, উইচ ইজ ফাইন অ্যাজ ওয়েল। কিন্তু রাইটার ডিরেক্টর যেহেতু সবসময় নিজের
একটা ব্ল্যাঙ্ক পেজ ফেস করতে হয়, কারণ তার নিজের স্ক্রিপ্টটা তার নিজে লিখতে হচ্ছে, তার প্রসেসটা লম্বা সময়। যেখানে আমি সাবা বানানোর পর যদি অন্য কারো স্ক্রিপ্ট আমি আগে থেকেই রিড করছি, পছন্দ হয়ে গেছে, আমি হয়তো হালকা রিরাইট করে 2-3 মাসের মধ্যে আমি ফট করে একটা প্রোডাকশনে চলে যেতে পারি। কিন্তু এখন বেবি মুন যেহেতু আমার নিজেই লিখছি, সো ওটা তো আসলে আমার ওই রাইটিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে এভরিডে এটার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। হ্যাঁ। এটাকে যেটা আমি বললাম যে একটা মানে আনতে হবে, যেটার পরে আমি শুটে যেতে পারবো। যেই স্ক্রিপ্টগুলো এখনো আছে আপনার কাছে, হয়তো সিনেমা আপনি বানাবেন না, আপনি এর আগে আমাকে অন্য ইন্টারভিউতে বলেছেন, সেই স্ক্রিপ্টগুলো বই আকারে কি প্রকাশ দেবার কোনো ইচ্ছে আছে নাকি? দেয়া যায়, কিন্তু কেউ কি পড়বে ওইগুলো? আই ডোন্ট নো, এই প্রশ্ন আসলে খুব কঠিন। ওকে, শেষ করার আগে লাস্ট প্রশ্ন, আপনাকে সবাই ম্যাক বলে কেন ডাকতো? এখনো কি ডাকে নাকি? আমাকে এখনো অনেকে ডাকে। আমি এটা ইন্টারেস্টিং গল্প। সো আমি সারা জীবন আমাকে আবদ্ধ হইতে সবাই মাকসুদই ডাকতো, যদিও আমার ফুল নাম কিন্তু লিগ্যাল নেম হচ্ছে মাকসুদুল হোসেন। আচ্ছা, ওকে। কিন্তু সবাই মাকসুদই ডাকতো। সো আমি যখন আমেরিকায় যাই পড়াশোনা করতে 2001-এ, সো তখন আমি ইন্ডিয়ানাতে মানে পার্ডু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, ওটা ইন্ডিয়ানাতে। সো ইন্ডিয়ানা ইজ নট ভেরি ওপেন, মানে খুব বেশি ডাইভার্স না, যদিও পার্ডু ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বডি অনেক। সো আমেরিকান কেউ মাকসুদ নামটা মনে রাখতে পারতো না। আচ্ছা, ওকে। মানে দে উড স্ট্রাগল উইথ ইট। হ্যাঁ। সো তারপরে আস্তে আস্তে আসলো যে আচ্ছা ঠিক আছে, ম্যাক ডাকলে তাহলে ওরা মনে রাখতে পারে, তাহলে আর আমার বারবার নিজেকে ইন্ট্রোডিউস করতে হচ্ছে। সো ওভাবে করে আমার ফ্রেন্ডরা সবাই ম্যাক ডাকা শুরু করলো। তারপরে দেখা গেলো যে আমার যে ছোটকালের ফ্রেন্ড তারাও আমাকে ম্যাক ডাকা শুরু করলো, কারণ আই গেস ইট জাস্ট কট অন। ওকে। সো ফাইনালি যখন আমি আমেরিকা ছেড়ে বাংলাদেশ চলে আসি, আমি ভাবছি যে তাহলে এখন ওই ফ্রেন্ডগুলো তো আর আমাকে জানে না, সো আমি আর ম্যাক বলবো না কাউকে, আমি মাকসুদই যাব। কিন্তু দেখা গিয়েছে যে কিছু কানেকশন রয়ে গেছে যারা আমেরিকা থেকে আমার সাথে ফেরত আসছে, ওরা যে ম্যাক ডাকে এভাবে করে এজেন্সিতেও আমাকে অনেকে, শাওন ভাই অনেকেই আদর করে আমাকে ম্যাক ডাকে। আচ্ছা। সো ওখানে রয়ে গেছে। সো এখন আর চেঞ্জ করার মনে হয়, মানে অনেকেই আমাকে ম্যাক ডাকে, অনেকে মাকসুদ ডাকে, এখন আমি দুটাতেই রেসপন্ড করি। ও, দ্যাটস গুড, So দ্যাটস সেটাই। গুড। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকুন, এবং আমরা অপেক্ষা করছি বাকি দুটো সিনেমার জন্য, যেটা বলছিলেন, আর অনেক কাজ আমাদেরকে উপহার দিন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ। আমি ভেরি গ্রেটফুল যে লাভ আর যে অ্যাপ্রিসিয়েশন, যে রেভ রিভিউজ আমরা পেয়েছি সাবার জন্য। সো আশা করি যে নেক্সট সিনেমা আরও বেটার আমরা কিছু করতে পারবো। আমার টিম কে আমি থ্যাংক ইউ দিতে চাই। টিমের কথা ইনাফ বলা হয় না আসলে, কারণ আমি এত গ্র্যান্টেড নেই যে আমি থ্যাংক ইউ দেওয়া মানে হচ্ছে কি, আসলে আমার টিমকে আমি থ্যাংক ইউ দিচ্ছি। আমার টিমে যারাই কাজ করেছে, আমি সবার নাম বলতে চাই না, কারণ আমি জানি যে কারো না কারো নাম মিস করব, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা সবাই ক্যারিয়ারের তাদের বেস্ট পারফরমেন্স দিয়েছে। সেটা এখন অ্যাক্টিংয়ের জায়গা থেকে হোক, সেটা সিনেমাটোগ্রাফির জায়গা থেকে হোক, সাউন্ডের জায়গা থেকে হোক, টেকনিক্যাল কোনো কিছু হোক, কস্টিউম হোক, সবাই তাদের বেস্টটা করেছে, 100%-এর উপরে কাজ করেছে। সো আসলে সাবা আমার টিম ছাড়া হতো না। সো হ্যাঁ, আমি সবার কাছে কৃতজ্ঞ, আর অডিয়েন্সের কাছে কৃতজ্ঞ। সো থ্যাংক ইউ। আবারও অনেক অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও ICCL প্রেজেন্টস TBS স্পটলাইটে।